ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 4 এই যে অধ্যায়টি জাতি গঠনের সমস্যা সমূহ, এই অধ্যায় থেকে আমরা আজকে দ্বিতীয় পার্ট বা সেকেন্ড পার্টের জন্য 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা শুরু করেছি। পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় কত খ্রিস্টাব্দে? 1962 খ্রিস্টাব্দে। এই পুদুচেরির পূর্বে নামটা ছিল পন্ডিচেরি। এটি তখন ফরাসি উপনিবেশিক ছিল। 2006 সাল নাগাদ ফরাসি নাম পন্ডিচেরিকে বাদ দিয়ে তামিল নাম রাখা হয় পুদুচেরি। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং দাঙ্গাটি ঘটেছিল কাদের মধ্যে? হিন্দু ও মুসলমানদের মধ্যে। 1946 সালে কলকাতায় ঘটে যাওয়া একটি ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা, যা ভারতের স্বাধীনতা ও দেশভাগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কলঙ্কিত অধ্যায়। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, এই দাঙ্গাটি। অমরজীবী উপাধি প্রদান করা হয়েছিল কাকে? পাত্তি শ্রী রামালুকে। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি করেছিল? এখানে অপশান আছে, যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সবকটি। তাহলে সবগুলোই হবে, ক খ গ ঘ সবগুলোই হবে। কয়ে আছে ত্রাণের ব্যবস্থা করে, খয়ে আছে পুনর্বাসনের ব্যবস্থা করে, গয়ে আছে শরণার্থীদের জমির দলিল প্রদান করে। তাহলে সবগুলোই হবে। পুনর্বাসনের যুগ বলা হয় যে সময়কালটাকে, সেটা কোন সময়কাল? 1947 খ্রিস্টাব্দ থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারতের কোন রাজ্যে ভারত বিভাজনের সময় জনসংখ্যা স্থানান্তর হয়েছিল? পাঞ্জাবে। এটা যদি বাংলা থাকে, মানে পশ্চিমবঙ্গ থাকে, পূর্ববঙ্গ থাকে, সেটাও কিন্তু অপশানে থাকলে অপশানে হবে, মানে বাংলা আর পাঞ্জাব দুটো রাজ্যতেই জনসংখ্যার স্থানান্তর হয়েছিল। মানে ভারত বিভাজনের সময়কালে মূলত ব্রিটিশ ভারতে পশ্চিমাঞ্চল পাঞ্জাব এবং পূর্বাঞ্চলে বাংলা প্রদেশে জনসংখ্যার ব্যাপক স্থানান্তর ঘটেছিল। তাহলে যে কোনো অপশান থাকলে, বাংলা বা পাঞ্জাব যে কোনো অপশান থাকলে দুটোতেই হবে। এখানে তোমাদের বাংলা বলে অপশান নেই, তাই শুধু পাঞ্জাব হবে। উদ্বাস্তু সমস্যা সমাধানে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সিএএ আইন সংশোধনী পাস হয় কত সালে? 2019 খ্রিস্টাব্দে। সিএএ মানে হচ্ছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটি 2019 সালে লোকসভা এবং পরে রাজ্যসভাতে পাস হয়। বলা হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশকারী অধিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করার জন্য এই সিএএ পাস করা হয়। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের মতো এই 6টি ভিন্ন ধর্মের অধিবাসীদের জন্যই এই আইন পাস করা হয়েছিল, যেই আইনটাকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ খুবই উত্তাল হয়ে আছে। উদ্বাস্তু গ্রন্থের লেখককে? হিরণময় বন্দ্যোপাধ্যায়। এই উদ্বাস্তু যে গ্রন্থটি, এটি দেশ বিভাগের পরবর্তী সময়ে মানুষ যে কি গভীর কষ্টে জীবন লালন পালন করছে, সেই মানুষের কষ্টের কথা এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। উদ্বাস্তুদের স্বার্থে ইন্ডিয়ান কোঅপারেটিভ ইউনিয়ন গড়ে তোলেন কে? কমলা দেবী চট্টোপাধ্যায়। পাঞ্জাবে উদ্বাস্তু পুনর্বাসনের সমগ্র বিষয়টি পরিচালিত হয় যার নির্দেশে? তিনি হলেন কে? সর্দার তারলোক সিং। নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1950 সালের 8ই এপ্রিল। দেশ বিভাগের পরেও অনেক হিন্দু পাকিস্তানে, বাংলাদেশে এবং অনেক মুসলিম ভারতে থেকে যায়। তাদেরকেই তোমার মূলত সংখ্যালঘু বলা হয়। এই সংখ্যালঘুদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, মানে ভারতের প্রধানমন্ত্রী নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত, এর মধ্যে একটা চুক্তি হয়। সেই চুক্তিটাকেই বলা হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি, যদিও এই চুক্তিটা আমরা দিল্লি চুক্তি নামেও জানি। পরের কোশ্চেনটাতেই রয়েছে নেহরু লিয়াকত চুক্তির অপর নাম কি? দিল্লি চুক্তি।
উদ্বাস্তুদের বন্ধু নামে পরিচিত কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহেরুর মন্ত্রিসভার প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন, কিন্তু পরে এই যে দিল্লি চুক্তি হয়েছিল তার বিরোধিতা করে তিনি তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরে তিনি 1951 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক, তোমরা পরিচিত এই শব্দটার সঙ্গে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টি, মানে এখন যেটা বিজেপি, পূর্বসূরি দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। এই বিষয়ে আমাদের যে রাজনৈতিক দল যে অধ্যায়টা আছে পড়া হবে, সেখানে আমরা এই বিষয়ে বিশদে আলোচনা করব। সেখানে আমরা ভারতীয় জনসংঘ, ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ইত্যাদি বিষয় সম্পর্কে বিশদে আলোচনা করব। পরের কোশ্চেন আছে, ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক কে? ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক খুশবন্ত সিং। ইউনাইটেড সেন্ট্রাল রিফিউজি কাউন্সিল গঠিত হয় কত সালে? 1950 খ্রিস্টাব্দে। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিসের জন্য? উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য, যেটা আমরা একটু আগে সংক্ষিপ্ত আলোচনায় বললাম। লৌহ মানব বা আয়রন ম্যান আখ্যা দেওয়া হয়েছে কাকে? সর্দার বল্লভভাই প্যাটেলকে। কেন? কারণ সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলার কারণ তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় ভারতের যে দেশীয় রাজ্যগুলি ছিল সেই দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করেছিলেন এবং একটি শক্তিশালী ও সুসংহত ভারতীয় ইউনিয়ন গড়ে তোলার জন্য বিশেষ ভূমিকা পালন করেছিলেন। এই জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। জেভিপি কমিটি গঠিত হয় কত সালে? 1948 খ্রিস্টাব্দে। মনে রাখবে, জেভিপি নামটি এসেছে জে জওহরলাল নেহেরু, ভি বল্লভভাই প্যাটেল, পি পট্টবি সীতারামাইয়া। এই কমিটির উদ্দেশ্য ছিল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন। এই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করতে গিয়ে কতটা জটিলতার সম্মুখীন হতে পারে সরকার, তা খতিয়ে দেখার জন্যই এই জেভিপি কমিটি গঠন করা হয়েছিল। জেভিপি কমিটির রিপোর্ট প্রকাশিত হয় কত সালে? 1949 খ্রিস্টাব্দে। ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য কোনটি? তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানাকে আলাদা করা হয়। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ, যেটা 1953 সালে গঠিত হয়েছিল। আর ভাষার ভিত্তিতে পুনর্গঠিত এখনো পর্যন্ত শেষ যে রাজ্যটি সেটা হচ্ছে তেলেঙ্গানা। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে? 1953 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালের ডিসেম্বর মাসে গঠিত হয়। কাজ শুরু করে 1956 সালে। এই কমিটি বা এই কমিশনের সদস্য 3 জন ছিলেন, ফজল আলী, কে এম পানিক্কর, এইচ এন কঞ্জুর। এই ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনকে আমরা ফজল আলী কমিশন নামেও চিনি। যে কমিশনটা বা যে কমিশনের মাধ্যমে এই পূর্ববঙ্গ নামটা পরিবর্তন করে পশ্চিমবঙ্গ রাখা হয়েছিল বা রেখেছিল। রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল কিসের ভিত্তিতে? ভাষার ভিত্তিতে। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় কত সালে? 1956 খ্রিস্টাব্দে। 1956 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে সৃষ্টি হয় কটি রাজ্য? 14টি ভাষাভিত্তিক রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন কে? জওহরলাল নেহেরু। আমরা একটু পরে পড়ব এসকে ধর কমিশন, কিন্তু এই রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন ফজল আলী, হৃদয়নাথ কঞ্জুর। এটা আমরা একটু আগে আলোচনা করলাম। কোন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠিত হয়? রাজ্য পুনর্গঠন কমিশনের ভিত্তিতে। তেলুগু ভাষী অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে
58 দিন অনশন করে মারা যান কে? পাত্তি শ্রী রামালু। স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? একটু আগে আলোচনা করলাম, অন্ধ্রপ্রদেশ। ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? 1953 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় কিসের জন্য? ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য এই রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কত সালে? 1953 খ্রিস্টাব্দে। এটা গেল তোমার জাতি গঠনের সমস্যা সমূহ যে অধ্যায় আছে সেখান থেকে 30টি এমসিকিউর আলোচনা দেখবে, পড়বে। এখানে প্রতিটা কোয়েশ্চেন একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করে দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে বা পড়তে দেখতে সুবিধা হয়। ঠিক আছে, তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস।